এখন তাদের পারফরমেন্স কি প্রমাণ করছে? দেশ রসাতলে যেতে কিছু বাকি আছে। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী কখনোই ছিল না, এখনো নয়। এই ধামাচাপা দিয়ে নানান বৈরী পরস্পর বিরোধী শক্তি নিচয়ের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে ক্ষমতা আহরণ করা হয়েছে তা কিন্তু একটা পর্যায়ে ভেঙে খান খান হবে। ব্যক্তিটি যাকে নির্মমভাবে হত্যা করা হলো মিটফোর্ড এলাকায়, তার পরিবারকে খুঁজে রাষ্ট্রকে কম্পেনসেট করতে হবে। উপরটা একটু কমাই দেন। ডক্টর নাজমুল হাসান করিম, প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, এর শেষ কোথায়? বারাকাতের পরের টার্গেট কে? আপনি না আর কেউ? না কে? আসলে কি হতে যাচ্ছে? আমি তো রিভার্স ইঞ্জিনিয়ারিং এ কাজ করা মানুষ, আমি বলবো নেক্সট টার্গেট প্রফেসর ইউনূস। এই সমস্ত দায় কিন্তু তাকে নিতে হবে, একেবারে পলে পলে তিলে তিলে, কোনোভাবেই তার কোনো নিস্তার নেই। আপনার তার লেসপেন্সার হিসেবে যারা ভূমিকা পালন করছেন দেশের ভেতরে বাইরে, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে শফিক মহোদয়, সবার দায় কিন্তু তাকেই নিতে হবে। প্রফেসর বারকাতের এই কারাবাসের দায় তাকে নিতে হবে। এবং আমি আহ্বান জানাবো নতুনতর আপনার যেই হুকুমত বা ব্যবস্থা যেটি অনিবার্যভাবে কায়েম হবে এই দেশে, তাতে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে ক্ষতিপূরণ দেওয়ার। প্রফেসর আমাদের আবুল বারকাতকে শারীরিক মানসিক ভাবে যেই লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে কম্পেনসেট করতে হবে ম্যাটেরিয়ালি, শুধুমাত্র সম্মাননা দিলে চলবে না। এক, এবং আপনার এই যে ব্যক্তিটি যাকে নির্মমভাবে হত্যা করা হলো মিটফোর্ড এলাকায়, তার পরিবারকে খুঁজে রাষ্ট্রকে কম্পেনসেট করতে হবে। এবং যতগুলো আপনার হত্যাকাণ্ড ঘটেছে আপনার এই বিপ্লবের নামে আগে পরে, সবাইকে কিন্তু ম্যাটেরিয়ালি রিফান্ড করতে হবে, রিইম্বার্স করতে হবে। এবং যখন এক্সচেকারের টান পড়বে তখন কিন্তু যারা জনপিত্তক হিসেবে কাজ করছেন, যারা এই মন্ত্রণালয় সামাল দিচ্ছেন, তাদের টনক নড়বে, এর আগে নয়। ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এমন কালচার অফ ইম্পিউনিটি, ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ হোয়াট এভার ইউ ফিল লাইক। ধরুন একজন দুদকের মহাপরিচালক, তিনি ভাবছেন যে তিনি ত্রাণকর্তা এখন, বা যারা কমিশন পরিচালনা করছেন তারা ভাবছেন এটাই শেষ দিন, পৃথিবীর পর আর হয়তো থাকবে না, তাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে না। এই যে মনস্তত্ত্ব, এটি পরিত্যাগ করানোর জন্য যে ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা দরকার তাই কিন্তু করতে হবে। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী কখনোই ছিল না, এখনো নয়। নাজিবাদ এবং আপনার ফ্যাসিবাদের নবতর সংস্করণ আপনার এশিয়ার এই অঞ্চলে যেটি প্রতিস্থাপন করা হয়েছে তার শেষ অবশ্যই হতে হবে যদি বাংলাদেশকে সভ্য পরিচয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে হয়। আপনার এই ধামাচাপা দিয়ে নানান বৈরী পরস্পর বিরোধী শক্তি নিচয়ের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে ক্ষমতা আহরণ করা হয়েছে তা কিন্তু একটা পর্যায়ে ভেঙে খান খান হবে, প্রকৃতির নিয়ম তাই বলে। আপনার আমাদের মাওলানা মমিনুল হক কিংবা চরমনায়ের হুজুর কিংবা আপনার জোনায়েদ সাকি কিংবা আপনার ডক্টর মোশতাক, এই বিভিন্ন ধরনের মানুষজনকে একত্র করে যেই পরিবর্তনটা নিশ্চিত করা হয়েছে, একটি লক্ষ্য ছিল প্রফেসর ইউনূসকে মসনদে বসানো এবং তার লেসপেন্সার যারা আপনার সেই লিফট বাদে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে, তার এই দণ্ডিত যে প্রক্রিয়াটি সেটি করতে গিয়ে সেই সময় যারা আশপাশে দাঁড়িয়েছেন তাদেরকে ধরে এনে তিনি আউট অফ গ্র্যাটিটিউড বসিয়ে দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে। এখন
তাদের পারফরমেন্স কি প্রমাণ করছে? দেশ রসাতলে যেতে কিছু বাকি আছে। যারাই উচ্চকণ্ঠ হচ্ছেন তাদেরকে নানান ভাবে নিবৃত করছেন। আর আমাদের সোশ্যাল কতগুলো নর্মও কিন্তু রিফিক্স করতে হবে। আপনার যারা ওয়েলিশা তারা দেখা হলেই বলবেন ভাই সাবধানে থাকবেন। ভাই আপনিও তো মানসিক ভাবে কাবু করার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছেন। সেটা তো কাঙ্ক্ষিত হতে পারে না, বরং উৎসাহিত করবেন যে ভাই আপনি মাথা আরো উঁচু করেন, আরো উচ্চকণ্ঠ হন। দ্যাট শুড বি দ্য স্পিরিট। এবং ওই জায়গাটায় আমরা যতক্ষণ পর্যন্ত সাংস্কৃতিক পরিবর্তন না নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে জুজুর ভয় দেখানোর যে সংস্কৃতি তার অবসান ঘটবে না। আপনার মাও সেতুং কালচারাল রেভলিউশন করেছিলেন এই আপনার তাগিদ থেকে। বাংলাদেশে সময় এসছে একটা কালচারাল রেভলিউশন নিশ্চিত করার। যাহাই তাহাই বস্তুনিষ্ঠতার সঙ্গে তার তুলে ধরতে হবে এবং যা কিছু ন্যায্য, যা কিছু মহান, যা কিছু শাশ্বত, যা কিছু চিরন্তন তা পক্ষে অবস্থান নিতে হবে। শীত নিদ্রার অবসান ঘটাতে হবে সবাইকে। আপনার সুবিধাবাদী যে চরিত্র তা থেকে আপনার নিজেদের মুক্ত করতে হবে। একটাও মানে ভাবটা এরকম যে ও মুক্তি ঝামেলায় আছে সুতরাং আমরা এড়িয়ে চলি। নো, দ্যাট শুডন্ট বি দ্য স্পিরিট। এই কারণে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়নি। এই কারণেই এই তল্লাটে আপনার যে দ্রোহের সংস্কৃতি সেটি দানা বাঁধেনি। আমাদের প্রয়াত অগ্রজ প্রতিম বন্ধু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন যে দ্রোহ প্রতিটি বাঙালির মধ্যে লুকায়িত আছে। স্পার্কটা দরকার এবং তার অপেক্ষায় আমরা সবাই। জি, একেবারে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, করে আমার সাবজেক্টে যেতে চাই। প্রশ্ন, আপনার কেন মনে হচ্ছে যে পরবর্তী টার্গেট ইউনূস? উনি তো মসনদেই আছে, ওনাকে কে ধরবে? ওনাকে কে গ্রেফতার করবে? উনি তো তিনি তার কর্মকাণ্ডের কারণেই আপনার হোঁচট খেতে বাধ্য। আপনার যেই উচ্চতায় তিনি নিজেকে আপনার সংস্থাপন করেছেন দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে, মার্কেটিং স্কিল কাজে লাগিয়ে, প্যাকেজিং স্কিল কাজে লাগিয়ে, সেখান থেকে প্রপাত ধরণীতল হবেন যেই শিরোপা নিয়ে, সেটি হবে বাজিকরের শিরোপা, আপনার নোবেল লরেট। ধন্যবাদ। একেবারেই। তার মানে ওনাকেও মাটিতে নেমে আসতে হবে, আপনি এটাই বলতেছেন। এবং উনিকে এটা তো অনেক দূরে, এটা তো অনেক দূরে। কারণ আর আমাদের যে তোষামত করার যে স্থাবকতার যে সংস্কৃতি তা চিরতরে পরিহার করতে হবে। এটা বাঙালি সত্তার সঙ্গে যায় না। না, কিন্তু উনি তো এখন তো কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। উনি যে মসনদে আছেন, এই মসনদ নড়বড়ে হওয়ার সম্ভাবনাই তো আমরা দেখছি না। দেখুন, আপনার সেই হিস্টোরিক যে ক্যারেক্টার গুলো, মানে ধর্মীয় যেই বয়ান আছে সেখানে কিন্তু নমরুদের মতো লোকের রেফারেন্স আছে। তারা সে শব্দে কি তাদের উইষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন? প্রফেসর ইউনূস কি নমরুদের চেয়ে শক্তিশালী হয়ে গেছে? এই সোল সার্চিংটা দরকার। কারাগারেও নিরাপদ নয় নেতারা। জাসদ একটা বিবৃতি দিয়েছে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, তাদের নেতা হাসানুল ইনুকে কারাগারের ভিতরে ওনার ভয়েস রেকর্ড করা হয়েছে। ওনার আইনজীবী এবং পরিবারের, আমি যদি একটু 2 লাইন পড়ে শোনাই আপনাকে, আমার মনে হয় আপনার সুবিধা হবে। আমি যদিও আপনার কাছে প্রেসিসটা আছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে অভিযোগ করেছে যে কয়েকদিন আগে কারাবন্দী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল ইনুর আইনজীবী ও পরিবারকে না জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থার নামে গোপনে কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে। তারা বিবৃতিতে বলেছেন, এতে তারা উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে হাসানুল ইনুর রেকর্ডকৃত ভয়েস কারিগরি প্রযুক্তির অপব্যবহার করে তার বিরুদ্ধে আইসিটি ও দেশের বিভিন্ন জেলায় থানায় দায়েরকৃত তার রাজনৈতিক মামলা, উদ্দেশ্যপ্রণীত প্রতিহিংসামূলক মামলায় ফরেনসিক সাক্ষ্য হিসেবে ব্যবহারের চেষ্টা চলতে পারে। এই যে কারাগারে এখন তো সকল নেতাই তাহলে অনিরাপদ, আমরা কি সেই 75 পরবর্তী কারাগার দেখছি কিনা? দেখুন, 75 পরবর্তী যে জাতীয় 4 নেতার নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তখন প্রযুক্তি এত উন্নত ছিল না, এআই এই পর্যায়ে উন্নীত হয়নি। সুতরাং আপনার তখন তো র ফর্মে শিয়ার কোঅর্শন, শিয়ার আপনার
ফোর্স কাজে লাগানোর চেষ্টা হয়েছে, জেল কোড ভঙ্গ করা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে আপনার এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। এখন যে কাণ্ডটি হচ্ছে সেটি আপনার অনেকটা শ্রুতি নির্দেশনার মধ্য দিয়ে, এটাই কিন্তু এখন নর্ম বা কালচারে পরিণত হচ্ছে। আপনি হয়তো দেখবেন যে শেষ অব্দি একটা পর্যায়ে যখন এই রেজিমের অবসান ঘটবে, আপনার কেচে গন্ডুস করতে গিয়ে দেখবেন যে অধিকাংশ আপনার নির্দেশনা শ্রুতি নির্দেশনার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। প্রফেসর ইউনূসের স্বাক্ষর খুঁজে পাওয়া যাবে না। আপনি যে লিগ্যাল রেশনাল সেন্সে পুরনো আইনগত কায়দায় তাকে ডকে তুলবেন, সেটা হয়তো সম্ভবপর হবে না। তো সেই জন্য এই ধরনের যে উদ্যোগগুলো, সেগুলো এক্সপোজ করে দেওয়া ভালো। যত বেশি পরিমাণে পাবলিক ডোমেইনে বিষয়গুলো আলোচিত হবে, সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকের উচ্চকিত হওয়া দরকার। এই দেশটা আমাদের, এটা প্রফেসর ইউনূসের বাবার দেশ নয়। তার যারা লেসপেন্সার, তাদের মৌরসি পাট্টা নয়, তারা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে এখানে আসেননি বা সেটি লাভ করেননি লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে। একেবারে। কিন্তু এই যে এখন নেতাদের নিরাপত্তাটা তাহলে কি হবে? এর আগে আমরা গত রমজানের ঈদের আগে পরে দেখেছি যে সেটা নিয়ে তার তিনি মানে হাসানুল হক ইনু মহোদয়কে আমি ব্যক্তিগতভাবে চিনি দীর্ঘদিন ধরে, এবং তার সঙ্গে আলাপচারিতা অনেকবার মিলিত হয়েছি। অনেক সময় তিনি আমার শকটে আহরণ করেছেন, আমি তার শকটে আহরণ করেছি, এবং দেখেছি যে তার একটা রিসেপটিভ মাইন্ডসেট আছে। এখন তিনি তার এক্স গ্রাইন্ড করেন বা করছেন, তার যারা অনুবর্তী তাদের উচিত আপনার পাবলিক ডোমেইনে বিষয়গুলো জোরে সোরে নিয়ে আসা, এর জন্য প্রতিবাদ মুখর হওয়া, প্রয়োজনে স্বেচ্ছা কারাবরণ করা, সেটি জরুরি। এখন ধরুন একটা সময়ে আমরা দেখেছি চিলির মতো দেশে আপনার স্টেডিয়াম গুলো পর্যন্ত ভরে ফেলা হয়েছিল লোকজনকে বন্দি করে। প্রয়োজনে সেই অবস্থায় নিয়ে যেতে হবে ইউনূস শাহীকে। আপনার ধরুন 1 কোটি লোক যদি স্বেচ্ছা কারাবরণ করে, প্রফেসর ইউনূস জাস্টিফাই করতে পারবেন তার এই রুলকে? ইতিমধ্যে এক্সপোজড হয়ে গেছে তার এই রেজিমের চারিত্র। যারা আপনার মাথার উপর ছড়ি ঘোরাচ্ছেন, তাদেরও কিন্তু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির চার্জে একটা সময় মুখোমুখি হতে হবে, স্বয়ং প্রফেসর ইউনূস এবং তার লেসপেন্সার সবাই। এই যে পিনাকি ভট্টাচার্যের মতো লোক ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত প্যারিসে যেই কাণ্ডগুলো তিনি করছেন, তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করেছিলেন যে সময়, সেটির হয়তো জাস্টিফিকেশন ছিল। এখন তার অঙ্গুলি হেলনে এই সরকার ওঠে নামে, তিনি কেন কোন আক্কেলে সেখানে বসে আছেন? এবং আপনার ফ্রান্সে যারা বাঙালি কমিউনিটি, তারা কেন বিষয়টা নিয়ে কথা বলছেন না? এই দেশে যারা এই পিনাকির ধমক ধামক খাচ্ছেন, তারা কেন বিষয়টা নিয়ে কথা বলছেন না? আমি স্বপ্রণোদিত হয়ে আমার কাছে মনে হয়েছে একজন শিক্ষক হিসেবে পিনাকিকে জ্ঞান দেয়া দরকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখছে তার কাছ থেকে? কুৎসিতা জনিত অপজনন তার এই ভাষার প্রয়োগ। সেই জন্য আমি তাকে আহ্বান জানিয়েছিলাম শিষ্ট ভাষায় তিনি যাতে তার অভ্যাস পরিত্যাগ করেন। তিনি চড়াও হওয়ার চেষ্টা করেছেন, আমাকে ফেউ বলে অভিহিত করেছেন, তারপরে তার ভাষায় আমার কুরকুরানি উঠেছে কোট আনকোট, এবং তিনি আপনার স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করার প্রত্যয় ব্যক্ত করেছেন, আমাকে ধরাধাপ থেকে বের করে দিতে এবং পাশবিক অত্যাচার করার হুমকি দিয়েছেন প্যারিসের মতো জায়গায় বসে। এর চেয়ে বড় আপনার সংস্কৃত কাজ আর কি হতে পারে? একেবারেই না। ছোট একটা প্রশ্ন একজন একাধিকবার করেছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে, যে কলিমুল্লাহ স্যার আপনার কাছে জানতে চাই এই সরকারের মেয়াদ আর কতদিন আছে, আপনি কি সেটা বলবেন কিনা? যদি এক লাইনে বলেন তাহলে আমরা শেষ করবো। দেখুন, বারুদের স্তূপটা একদম প্রস্তুত অবস্থায় আছে, জাস্ট ইগনিশনের অপেক্ষায়। এনি টাইম ইট ক্যান